হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পড়াশোনা। কেমন আছো বন্ধুরা? আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ক্লাস নিয়ে। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। সম্প্রতি প্রেসিডেন্সিয়াল ইলেকশন সম্পন্ন হয়েছে। আমরা নতুন দ্বিতীয় মহিলা প্রেসিডেন্ট পেয়েছি, দ্রৌপদী মুর্মু। আজকে আমি ক্লাসটা শুরু হওয়ার আগে ম্যাডাম দ্রৌপদী মুর্মু সম্পর্কে দু চারটে কথা বলে আমি ক্লাসটা শুরু করব। দ্রৌপদী মুর্মু ইনি হলেন দ্বিতীয় মহিলা প্রেসিডেন্ট। সেকেন্ড, ইনি হলেন ট্রাইবাল ফার্স্ট ট্রাইবাল প্রেসিডেন্ট। ইনি সান্থালি সম্প্রদায় থেকে বিলং করছেন। থার্ড, ইনি হলেন সব থেকে কনিষ্ঠ ভারতের প্রেসিডেন্ট। এনার জন্ম স্বাধীনতার পরে 1947-এর পরে। এনার জন্ম 20th জুন 1958। ইনি কেরিয়ার শুরু করেছিলেন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট হিসাবে, সরকারি দপ্তরে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট হিসাবে কেরিয়ার শুরু করেছিলেন। এনার পার্সোনাল লাইফের যে সংগ্রামটা, সেটা হয়তো আমরা অনেকেই জানি না। আমি সেই সংগ্রামে ছোট্ট একটুখানি দু একটা লাইন আর দু একটা কথা আমি তোমাদেরকে শুনিয়ে রাখি। উনি 2009 থেকে 2015-র মধ্যে ওনার লাইফে একটা বিশাল বড় একটা ঝড় বয়ে গেছে। এই 7 বছরে উনি ওনার হাজব্যান্ডকে হারিয়েছেন, ওনার 2 ছেলেকে হারিয়েছেন, ওনার মাকে হারিয়েছেন এবং ওনার ভাইকেও হারিয়েছেন। ওনার 3টে সন্তান, তার মধ্যে 2টি ছেলেকে হারিয়ে ফেলেছেন, এখন একটি মেয়ে আছে। এইভাবে উনি যে এই 7টা বছরে যে দুঃখ কষ্টের মধ্য দিয়ে যে ঝড় ঝাপটাকে সামলে আজকে দাঁড়িয়ে আছেন আমাদের কাছে দৃষ্টান্ত করে, এটা সত্যি আমাদের কাছে একটা অনুপ্রেরণা। আমরা ভবিষ্যতে ওনার থেকে অনেক কিছু পাবো সেই আশা রাখি। ঠিক আছে, চলো শুরু করে দিই আজকের ক্লাস। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তোমরা কিন্তু মন দিয়ে আমার ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভিডিওটা পছন্দ হবে। আমি আমার দিক থেকে যতটা সম্ভব পরিষ্কার করা যায় আমি তোমাদের ভারতের প্রেসিডেন্ট সম্পর্কে যে সমস্ত কোয়েশ্চেন, যে সমস্ত তোমাদের ইন্টারেস্ট থাকে, সেগুলোকে আমি ক্লিয়ার করার চেষ্টা করব। এটা যেমন যে কোনো এক অ্যাসপিরেন্টের জন্য ইম্পর্টেন্ট এই ক্লাসটা, তেমনি যে কোনো সাধারণ মানুষও এই প্রেসিডেন্ট সম্পর্কে যে সমস্ত তথ্যগুলো জানা উচিত সেগুলোকে আমি জানানোর চেষ্টা করব। চলো আমার সাথে দেখতে থাক। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ভোট, এই যে ইলেকশনটা গেল, এখানে কি আমরা ভোট দিয়েছি? আমরা কিন্তু ভোট দিইনি, এবং আমরা ভোটটা দেখতেও পাইনি যে ভোটটা হলো। নর্মালি আমরা যেরকম লোকসভা বা পঞ্চায়েত ইলেকশন যেভাবে বা বিধানসভা যেভাবে ভোট দেখে থাকি, সেইভাবে কিন্তু ভোটটি হয়নি। তার মানে এই যে ইলেকশনটি হয়েছে, এটা হচ্ছে ইনডিরেক্ট ইলেকশন। ইনডিরেক্ট ইলেকশন, তার মানে এখানে জনগণ ভোট দেয় না। ভোট দেয় কারা? ভোট দেয় হচ্ছে যে সমস্ত মেম্বাররা ভোট দেয় তাদেরকে নিয়ে একটা ইলেকটোরাল কলেজ তৈরি হয়, ইলেকটোরাল কলেজ। এই ইলেকটোরাল কলেজে যে মেম্বাররা থাকে তারা ভোট দেয়। ইলেকটোরাল কলেজে কোন কোন মেম্বাররা থাকে? ইলেকটোরাল কলেজে থাকে হচ্ছে অল ইলেক্টেড এমপিস। এমপিস মানে হচ্ছে যারা মেম্বার অফ পার্লামেন্ট, পার্লামেন্টের মেম্বার, যেটাকে আমরা সাংসদ বলি। অল ইলেক্টেড এমপিস, তার মানে সেটা লোকসভা অ্যান্ড রাজ্যসভা উভয় সবারই যে ইলেক্টেড এমপিসরা আছে তারা আছে। দ্বিতীয় কারা আছে? অল ইলেক্টেড এমএলএস অফ অল স্টেটস, সমস্ত রাজ্যের বিধানসভার যে বিধায়করা রয়েছে, এমএলএ, তারা আছে। থার্ড, অল ইলেক্টেড এমএলএস অফ দিল্লি অ্যান্ড পুডুচেরি। এটা অ্যাকচুয়ালি আগে ছিল না, দিল্লি আর পুডুচেরি এই যে ইউনিয়ন টেরিটরি, এই টেরিটরির
যে বিধানসভার যে এমএলএরা আছে তারাও এখানে এই ইলেকট্রাল কলেজে ইনক্লুডেড। এটা কিন্তু আগে ছিল না, এটাকে ইনক্লুড করা হয়েছে 70th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের থ্রু দিয়ে। ওকে, তাহলে 70th অ্যামেন্ডমেন্টের থ্রু দিয়ে এটাকে অ্যাড করা হয়েছে। তাহলে এই গেল হচ্ছে ইলেকট্রাল কলেজটা। এই ইলেকট্রাল কলেজে যে সমস্ত মেম্বাররা রয়েছে এরা ভোটটা দেয়। এরা ভোটটা দেয় যে মানে ভোটটা যে প্রসিডিওর হয় সেটা হচ্ছে সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। এই সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটটা কি? এই সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটটা আমি বলছি পরে। তার আগে এই যে ইলেক্টেড যে এমপি এদের যে ভোট মূল্য, ভোট ভ্যালু, সেই ভোট ভ্যালুটা কীভাবে ক্যালকুলেট হয় সেটা ম্যাথামেটিক্যাল একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলার বেস করে প্রত্যেকটা এমএলএ বা প্রত্যেকটা এমপি কত ভোট ভ্যালু সেটা কীভাবে ক্যালকুলেট হয় সেটা আমরা দেখে নিই। এমএলএ, তাহলে প্রত্যেকটা এমএলএর ভোট ভ্যালু কিন্তু ডিফারেন্ট। মানে ওয়েস্ট বেঙ্গলের এমএলএ যা ভোট ভ্যালু, ইউপির এমএলএর ভোট ভ্যালু কিন্তু অনেক বেশি। ওকে, আবার কেরালার এমএলএর ভোট ভ্যালু আবার ওয়েস্ট বেঙ্গলের থেকে কম। তাহলে ভোট ভ্যালুটা ডিপেন্ড করছে ওই স্টেটের পপুলেশনের উপর, মানে টোটাল নাম্বার অফ পপুলেশন ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ইলেক্টেড এমএলএস। ওকে, এই ভগ্নাংশকে 1/1000 মানে 1000 দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটা হচ্ছে একটা এমএলএ ভোট মূল্য ওই স্টেটের। দ্বিতীয়, পার এমপির ভোট ভ্যালু কত? টোটাল ভ্যালু ভোট অফ অল এমএলএ। তার মানে হচ্ছে এই যে সব কটা এমএলএ, যত এমএলএ আছে মানে প্রত্যেকটার ভোট ভ্যালু, মানে প্রত্যেকটা স্টেট ওয়াইজ ভোট ভ্যালু ডিফারেন্স, এই টোটাল যে ভোট ভ্যালুটা আছে, টোটাল ভোট ভ্যালুটা, ঠিক আছে, টোটাল ভোট ভ্যালু অফ অল এমএলএস ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ইলেক্টেড এমপিস। টোটাল নাম্বার অফ ইলেক্টেড এমপিস। ওকে, তাহলে এই হচ্ছে পার এমপি প্রত্যেকটা সাংসদের ভোট ভ্যালু। এবার প্রত্যেকটা সাংসদের ভোট ভ্যালু হচ্ছে সেম, সে যে স্টেট থেকেই বিলং করুক না কেন তার ভোট ভ্যালু কিন্তু সেম। ঠিক আছে, কারণ এখানে কি হচ্ছে, এখানে টোটাল এই নাম্বারটা তো সব ক্ষেত্রেই সমান, কারণ এখানে অল স্টেট আছে, টোটাল ভোট ভ্যালু অফ অল এমএলএ অফ অল স্টেটস। আর এখানে হচ্ছে টোটাল নাম্বার অফ ইলেক্টেড এমপিস, মানে ইলেক্টেড এমপির নাম্বার টোটাল কত আছে তা দিয়ে ডিভাইড হবে। এবার হচ্ছে ইলেকট্রাল কোটা। ইলেকট্রাল কোটাটা কি? ইলেকট্রাল কোটা কিভাবে ক্যালকুলেট হয়? ইলেকট্রাল কোটা হচ্ছে ওই মুহূর্তে মানে যখন ভোটটা হচ্ছে সেই সময় কতগুলো ভ্যালিড ভোট, ধরো ভোট দিলে হচ্ছে 1000 জন ভোট দিয়েছে, কিন্তু সেখানে 5টা ভোট ইনভ্যালিড হয়েছে, তাহলে সেই 5টা ভোটের যে ভ্যালু মানে ভোট মূল্য সেটা কিন্তু ক্যালকুলেট হবে না। তাহলে টোটাল নাম্বার অফ ভ্যালিড ভোটস পোল্ড, মানে যতগুলো ভোট পড়েছে তার ভ্যালিড ভোট, তার যে টোটাল ভ্যালুটা মানে এই যে ভোট ভ্যালুটা তাকে 1+1। এই 1+1টা কি? এই 1+1 হচ্ছে এইটা হচ্ছে মানে কটা পজিশনের জন্য নাম্বার অফ পজিশন, মানে কটা পজিশনের জন্য ভোটটা দেওয়া হচ্ছে। যেহেতু নাম্বার অফ পজিশন আমাদের একটাই প্রেসিডেন্ট। ওকে, তাহলে এখানে হবে 1 আর এটা হচ্ছে +1 ওর সঙ্গে অ্যাড হবে। এবার এই যে ভগ্নাংশটা আসছে এর সাথে 1 যোগ হবে, এটা হচ্ছে ইলেকট্রাল কোটা। এবার আমি এই সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটটা আমি বলি। সাপোজ 4 জন ব্যক্তি এই ইলেকশনের জন্য লড়ছে, ঠিক আছে। এবার ভোটটা কীভাবে হয়? একটা ব্যালট আছে যেখানে সিরিয়ালি ওই নামগুলো থাকে যারা যারা দেয়, সাপোজ A B C D। ওকে, এবার একজন ক্যান্ডিডেট ইনি কীভাবে ভোটটা দেবেন? ইনি ABCDর মধ্যে মানে কাকে প্রথমে, কাকে দ্বিতীয়, কাকে তৃতীয়, কাকে চতুর্থ স্থানে রাখতে চায় সেই অনুযায়ী এই পাশে নাম্বারিং করো। সাপোজ এই ক্যান্ডিডেট, সাপোজ একটা ক্যান্ডিডেট এখানে ভোট দিচ্ছে, A কে দিয়েছে 2 নম্বরে, B কে দিয়েছে 1 নম্বরে, A কে দিয়েছে 4 নম্বরে, C কে আর D কে দিয়েছে 3 নম্বরে। তো এইভাবে প্রত্যেকটা ক্যান্ডিডেট কিন্তু এইভাবে ভোট দেবে। এবার কেউ চাইলে একজনকেও দিতে পারে, কেউ চাইলে দুজনকেও দিতে পারে, মানে ম্যাক্সিমাম সবাইকেই দিতে পারে। এবার কি হবে, যখন কাউন্টিং হবে তখন ফেজ 1 মানে হচ্ছে 1 নম্বরে কে ভোট পেয়েছে। সাপোজ এবার কী হবে A B C। আচ্ছা, আমি এটা মুছে দিই, আমি একটু উপরে লিখি। আচ্ছা, এখানটা আমি মুছে দিচ্ছি।
কীভাবে হবে? এ বি সি ডি। এবার ফার্স্ট ফেজ মানে ফেজ ওয়ান, ফেজ ওয়ানে কাউন্ট হবে যে এ যে ক্যান্ডিডেট একে কতজন ভোট দিয়েছে 1 নম্বরের জন্য। সাপোজ এখানে দিল 500 জন, এখানে এ পেল 200 জন, এ পেল 400 জন, আর এ পেল 100 জন। এবার ইলেকটোরাল কোটাটা এখানে কি কাজ করবে? ইলেকটোরাল কোটাকে টপকাতে হবে, ইলেকটোরাল কোটাকে টপকাতে হবে। এবার ইলেকটোরাল কোটা যে টপকেছে এবং যার ভোট ভ্যালুটা এই এদের মধ্যে সর্বাধিক হবে সেই জিতে যাবে। এবার দেখলাম সাপোজ লেটস সে ইলেকটোরাল কোটা 700, তাহলে এই ফার্স্ট ফেজে 700 কেউ ক্রস করেনি, তখন আবার সেকেন্ড ফেজে ক্যালকুলেট হবে। সেকেন্ড ফেজে এ কে কতজন সেকেন্ড ফেজে ভোট দিয়েছে? সাপোজ এ কে সেকেন্ড ফেজে ভোট দিয়েছে 150 জন, বি কে সেকেন্ড ফেজে ভোট দিয়েছে 500 জন, সি কে সেকেন্ড ফেজে ভোট দিয়েছে হচ্ছে 350 জন, আর ডি কে দিয়েছে 50 জন। তাহলে এবার এর সামটা ক্যালকুলেট করবো। 650 700, এখানে হলো 750, এখানে 150। আমি দেখতে পাচ্ছি 750, আমার 700 টপকে গেছে, ব্যাস এখানেই কাউন্টিং স্টপ হয়ে যাবে। আর 3 4 এগুলোতে আর যাবে না, তখন ইনি বিজেতা হিসাবে ঘোষিত হবে। তাহলে এই যে সিঙ্গেল ট্রান্সফারের ভোট মানে এই যে ট্রান্সফার হচ্ছে, মানে ফার্স্ট রাউন্ডে যদি ইলেকট্রাল কোটাকে না টপকায় তখন সেকেন্ড রাউন্ডে আবার যাচ্ছে, যে ট্রান্সফার হচ্ছে এটাকেই বলা হয় সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। ওকে, আচ্ছা এবার তার সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটটা বোঝা গেল। এরপরে প্রেসিডেন্টের কিছু আর্টিকেল আছে, যে আর্টিকেলগুলো আমাদের নিয়ে মনে রাখতে হবে। সেই আর্টিকেলগুলো আমি এখানে লিখছি। আচ্ছা, তার আগে কোয়ালিফিকেশন কি লাগবে? কোয়ালিফিকেশন লাগবে হচ্ছে প্রথমত হচ্ছে ইন্ডিয়ান নাগরিক হতে হবে, দ্বিতীয় হচ্ছে 35 ইয়ার্স এজ হতে হবে, থার্ড হচ্ছে লোকসভায় মানে ইলেক্টেড হওয়ার যে কোয়ালিফিকেশন, মানে লোকসভাতে দাঁড়াতে গেলে যে কোয়ালিফিকেশন লাগে সেই কোয়ালিফিকেশন ওনাকে মানে ওই কোয়ালিফিকেশন ওনার থাকতে হবে। এবার যে প্রার্থী দাঁড়াবে তাকে কি করতে হবে? তাকে দুটো কন্ডিশন আছে, হ্যাঁ সেই দুটো কন্ডিশন এখানে ফুলফিল হলে তবেই সে দাঁড়াতে পারবে। সেই কন্ডিশনটা কি? সেই কন্ডিশন হচ্ছে 50 জন ইলেক্টরের প্রপোজাল লাগবে আর 50 জন ইলেক্টরের সেকেন্ড রাউন্ড, মানে এই দুটো 50-50 100 সাপোর্ট লাগবে। আর কি লাগবে? আর লাগবে 15,000 টাকা আরবিআইয়ের কাছে জমা রাখতে হবে। 15,000 টাকা আরবিআইয়ের কাছে জমা রাখতে হবে। ওকে, এই কোয়ালিফিকেশন গেল। কোয়ালিফিকেশন পর হচ্ছে ভোট তো হলো, কাউন্টিং হলো, জিতলো। এই দ্রৌপদী মুর্মু জিতেছে, দ্রৌপদী মুর্মু তো এখনো বসেনি। তো দ্রৌপদী মুর্মু যখন আমাদের প্রেসিডেন্টের সিংহাসনে যখন বসবে, বসার আগে ওনাকে শপথ পাঠ পড়াতে হবে। এই শপথ পাঠ কে পড়াবেন? শপথ পাঠ পড়াবে CJI, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। ইন অ্যাবসেন্স senior most judge of SC, obviously SC, তাহলে সুপ্রিম কোর্টের যে সিনিয়র মোস্ট জাজ সে হবে, আদারওয়াইজ CJI হবে। তাহলে এখন NV রামানা আছে, NV রামানা ওনাকে শপথ পড়াবেন। আরেকটা জিনিস, সাপোজ প্রেসিডেন্টের, আচ্ছা এখানে প্রেসিডেন্টের মানে পজিশনটা, মানে প্রেসিডেন্টের তার আগে বলি প্রেসিডেন্টের ডিউরেশন, মানে ডিউরেশন বলবো না, টার্ম বলবো। প্রেসিডেন্ট কতদিনের জন্য থাকে? 5 ইয়ার্স। এবার ডিউরেশন সার্কামস্টান্সেস, প্রেসিডেন্ট 5 বছরের আগে, বিফোর এন্ডিং দি টার্ম, সাপোজ 4 ইয়ার্স, 4 বছরের মাথায় রিজাইন করলো। রিজাইনও করতে পারে, ওনার ইমপিচমেন্টও হতে পারে, বা ওনাকে রিমুভ করা হতে পারে, বা উনি যদি মারাও যান সেক্ষেত্রে ওনার যে পজিশনটা ভ্যাকেন্ট যদি হয়ে থাকে, সেই ভ্যাকেন্ট পজিশনটা
মানে ফিল আপ তো করতে হবে। সেই ভ্যাকেন্ট পজিশনটা যে ফিল আপ করতে হয়, তার মানে ওই যে ভ্যাকেন্সি তৈরি হয় ভ্যাকেন্ট, সেই ভ্যাকেন্টের পজিশনটা এটা 6 মান্থের মধ্যে ওই পজিশনটাকে ফুলফিল করাতে হবে। কিন্তু এই 6 মাস, তাহলে 6 মাস কী হবে? 6 মাস ওই সিটটা কি ফাঁকা থাকবে? কারণ প্রেসিডেন্ট, আমরা সকলেই জানি প্রেসিডেন্ট কি সাংবিধানিক প্রধান। আমাদের দেশের যে সাংবিধানিক যে প্রধান পদটি সেটা হচ্ছে প্রেসিডেন্টের পদ সব থেকে উঁচুতে। তাহলে ওই পদটা ফাঁকা থাকবে? ফাঁকা থাকবে না। তখন ওই পদটাতে অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসাবে চার্জ কে নেবে? অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসাবে চার্জ নেবে হচ্ছে ভাইস প্রেসিডেন্ট। এবার এই ভাইস প্রেসিডেন্ট যদি না থাকে, তাহলে আবার এই যে সিজিআই যদি না থাকে, তাহলে ওই সিনিয়র মোস্ট জাজ অফ সুপ্রিম কোর্ট। ওকে, তাহলে এখানে আর কোনো মানে দ্বিধা নেই, জিনিসটা বোঝা গেল। এবার যখন ভাইস প্রেসিডেন্ট এই অ্যাক্টিং প্রেসিডেন্টের রোলটা প্লে করবে, তখন কিন্তু এই সেম ওথ তাকে নিতে হবে। ঠিক আছে, সেই একই ওথ দেবে সিজিআই বা সিনিয়র মোস্ট জাজ। ওকে, এরপরে তাহলে আমি এখানেই বলেছি যে ভ্যাকেন্ট যদি হয়, তাহলে সেই পদটাতে 6 মাসের মধ্যে ভ্যাকেন্সিটা ফুলফিল করতে হবে। ওকে, আচ্ছা, এবারে ওথ গেল। আমি আর্টিকেলগুলো পরে বলছি, তার আগে বলে দিই ইমপিচমেন্ট মানে হচ্ছে রিমুভ কি করে করা হয়। এই রিমুভাল প্রসিডিওরটা খুব ইম্পর্টেন্ট, মানে এটাকে খুব সুন্দর করে শোনো আমি যেভাবে বলছি। ইমপিচমেন্ট কি করে হয়? ইমপিচমেন্ট হতে হলে প্রথমত যে কোনো হাউস এই ইমপিচমেন্টটাকে আনতে পারে, লোকসভা আনতে পারে, রাজ্যসভা আনতে পারে, আইদার হাউস। এবার যে হাউসে ইমপিচমেন্টটা আনা হবে, সেই হাউসে কিন্তু 1/4 মেম্বারের সাপোর্ট লাগবে, তবে সেই ইমপিচমেন্টটাকে আনা যাবে। ওকে, 1/4 মেম্বারের সাপোর্ট পেলো, ইমপিচমেন্টটাকে আনা হলো। কিন্তু ইমপিচমেন্টটা যখন আনা হবে, তার আগে প্রেসিডেন্টকে 14 দিনের একটা নোটিশ দিতে হবে। 14 দিনের নোটিশটা দিতে হবে, তাকে আত্মপক্ষ সমর্থন যেটা বলা হয়, বা তাকে নিজেকে কিছু বলার স্কোপ দিতে হবে। সেই 14 দিন যখন পেরিয়ে যাবে, যদি সে কিছু না জানাতে পারে, সেই রকম ফ্রুটফুল কিছু কজ না দেখাতে পারে, তখন তাহলে সেই ইমপিচমেন্ট প্রসিডিওরটা এবার এগোতে থাকবে। কিভাবে এগোবে? তাহলে প্রথমে কি বললাম? প্রথমে 1/4 মেম্বার এটাকে প্রপোজ করবে, প্রপোজালের জন্য। দেন 2/3 মেম্বার অফ দ্যাট হাউস, দুয়ের 3 মেম্বার অফ দ্য হাউস। সাপোজ আমি ধরলাম এখানে লোকসভাতে প্রথমে বিলটা আনা হলো। লোকসভার মেম্বার কত? 543। তাহলে 543 ইন্টু 2/3, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? 362 জনের ভোট পেলে তবে পাস হবে। কোন হাউস থেকে? লোকসভা থেকে, মানে যে হাউসে প্রথমে এসছে। এবার লোকসভা থেকে যখন পাস হলো, এটা যাবে হচ্ছে আদার হাউস, মানে সেকেন্ড হাউস। যদি লোকসভাতে আসে তাহলে যাবে রাজ্যসভাতে, যদি রাজ্যসভাতে আসে তাহলে যাবে লোকসভাতে। এবার দ্বিতীয় হাউসে কি হবে? দ্বিতীয় হাউসেও সেম, মানে সেখানকার যে 2/3 মেম্বার, সেই মেম্বার দিয়ে ওটাকে পাস করাতে হবে। যখন সেটা পাস হয়ে যাবে, তখন প্রেসিডেন্ট মানে যিনি প্রেসিডেন্ট ছিলেন, ওনাকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া যাবে, তখন আর উনি ওই পদে থাকবেন না। তাহলে এই হলো রিমুভাল প্রসেস। ওকে, এবার আমরা দেখব প্রেসিডেন্টের কি কি ক্ষমতা আছে। প্রেসিডেন্টের ক্ষমতা আমরা, আচ্ছা এখানে আরেকটা জিনিস, যদি প্রেসিডেন্ট রিজাইন করতে চায়, রিজাইনটা কার কাছে করবে? রিজাইনটা করবে ভাইস প্রেসিডেন্টের কাছে।
ওকে, রিজাইনটা করবে ভাইস প্রেসিডেন্টের কাছে। প্রেসিডেন্টের পাওয়ার কী কী আছে? প্রেসিডেন্টের পাওয়ার অনেক পাওয়ার আছে প্রেসিডেন্টের। এক্সিকিউটিভ পাওয়ার আছে, লেজিসলেটিভ পাওয়ার আছে, জুডিশিয়ারি পাওয়ার আছে, তারপরে ফিনান্সিয়াল পাওয়ার আছে, ডিপ্লোম্যাটিক পাওয়ার আছে, মিলিটারি পাওয়ার আছে, এমার্জেন্সি পাওয়ার আছে। তাদের অনেক ধরনের পাওয়ার আছে। এমার্জেন্সি পাওয়ার আমরা জানি 3 ধরনের এমার্জেন্সি আছে। ন্যাশনাল এমার্জেন্সি, আর্টিকেল 352-তে মেনশন আছে। স্টেট এমার্জেন্সি, যেটাকে বলা হয় প্রেসিডেন্ট রুল, যেটা আছে 356 অ্যান্ড 365। 365-এ যদি সেন্টারের ডিরেকশনে স্টেট সেইভাবে কাজ না করে, তখন 365 অ্যাপ্লাই করে 356 জারি করা যায়, মানে স্টেট এমার্জেন্সি চলে। আর আছে ফিনান্সিয়াল এমার্জেন্সি। ফিনান্সিয়াল এমার্জেন্সিটা কি? ফিনান্সিয়াল এমার্জেন্সি হচ্ছে 360, এই 360, তার মানে এই এমার্জেন্সি জারি করতে পারে। আর কি করতে পারে? এক্সিকিউটিভ পাওয়ার বললাম। এক্সিকিউটিভ পাওয়ার মানে হচ্ছে ওইখানে প্রেসিডেন্টের অনেক ধরনের অনেক এক্সিকিউটিভ পাওয়ার রয়েছে। তার মধ্যে প্রাইম মিনিস্টারকে অ্যাপয়েন্ট করতে পারে। প্রাইম মিনিস্টারের সাথে যে সমস্ত মিনিস্টার আছে, ঠিক আছে, তাদেরকে অ্যাপয়েন্ট করতে পারে, অ্যাপয়েন্ট করবে, সেই ক্ষমতা দেওয়া আছে। অ্যাটর্নি জেনারেল অ্যাপয়েন্টমেন্টের ক্ষমতা দেওয়া রয়েছে। ক্যাগ, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, ক্যাগকে নিয়োগ করবেন। চিফ ইলেকশন কমিশনার, মানে ইলেকশন কমিশনার, যে চিফ ইলেকশন কমিশনার থাকে আর ইলেকশন কমিশনার থাকে, তাদেরকে নিয়োগ করবে। ইউপিএসসির চেয়ারম্যান অ্যান্ড ইউপিএসসির মেম্বার্স, ফিনান্স কমিশনের চেয়ারম্যান, ফিনান্স কমিশনের মেম্বার্স, আরও উচ্চ পদগুলো আছে, তাদেরকে নিয়োগ করতে পারে। তারপর এই একটা কমিশন অ্যাপয়েন্ট করতে পারে, যে কমিশনটা এসসি এসটির যে কন্ডিশন কীরকম আছে, এসসি এসটির ওবিসির কন্ডিশন ইনভেস্টিগেট করার জন্য একটা কমিশনকে নিয়োগ করতে পারে। প্রচুর ক্ষমতা, এত ক্ষমতা বলতে গিয়ে আমি হাঁপিয়ে যাচ্ছি। আচ্ছা, এবার হচ্ছে লেজিসলেটিভ পাওয়ার। লেজিসলেটিভ পাওয়ার কী কী আছে? লেজিসলেটিভ পাওয়ারের মধ্যে পার্লামেন্টে যখন হাউস চলে, সেশন যখন চলে, পার্লামেন্টে যখন সেশন চলে, সেই সেশনকে ডাকতে পারে, সামন করতে পারে, সেই সেশনকে প্ররোগ করতে পারে, সেশনকে বন্ধ করতে পারে। আর কি করতে পারে? সেই দুটো সেশনকে যখন একসঙ্গে ডাকা হয়, মানে দুটো হাউসকে যখন একসঙ্গে ডাকা হয়, সেটা হচ্ছে জয়েন্ট সিটিং। সেই জয়েন্ট সিটিং কখন ডাকা হয়? যখন কোনো বিল ফার্স্ট সেশন থেকে পাস হয়ে সেকেন্ড সেশনে গেছে, সেকেন্ড সেশন সেটাকে ডিনাই করেছে, তখন কি হয়? তখন ওটাকে প্রেসিডেন্টের ক্ষমতা আছে, সেই প্রেসিডেন্ট তখন জয়েন্ট সিটিংটাকে ডাকে, জয়েন্ট সিটিং ডেকে সেটাকে ফেসলা হয়। এরপরে কি আছে? এরপরে প্রেসিডেন্ট প্রত্যেকটা সেশন স্টার্টিংয়ের যে সেশন হবে, প্রত্যেকটা বছরের যে স্টার্টিংয়ের সেশন হয়, বাজেট সেশন, সেই সেশনটাকে চালু করতে প্রেসিডেন্টকে লাগে। আর যখন ইলেকশন একটা হয়, লোকসভার ইলেকশন, নতুন যখন লোকসভা তৈরি হয়, তখনও প্রেসিডেন্ট সেই লোকসভা শুরু করে। আর কি করে? নমিনেশন, প্রেসিডেন্ট লোকসভাতে, রাজ্যসভাতে 12 জনকে নমিনেট করতে পারে, 12 জন মেম্বারকে নমিনেট করতে পারে, আর লোকসভাতে 2 জনকে নমিনেট করতে পারে। যদিও এই লোকসভা যে নমিনেশনটা ছিল, অ্যাকচুয়ালি ওটা অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে 2 জনকে নমিনেট করতে পারতো, সেটা এখন নেই। ওকে, এরপরে আসছি, এরপরে কি আছে? অর্ডিন্যান্স জারি করতে হবে। অর্ডিন্যান্স জারিটা কি, এটা একটু বলে দিই। অর্ডিন্যান্সটা হচ্ছে নর্মালি রুল, ল বানায় হচ্ছে পার্লামেন্ট, ঠিক আছে। পার্লামেন্ট কাদেরকে নিয়ে তৈরি? পার্লামেন্ট ইজ কনসিস্ট অফ লোকসভা, রাজ্যসভা আর প্রেসিডেন্ট। এবার এখান থেকে নর্মালি বিলটা যেটা আসে তৈরি, মানে এখান থেকে বিলটা ইন্ট্রোডিউস হয়, তারপর সেই বিলটা দুটো কক্ষ পাস করার পর তারপর বিলটা আসে প্রেসিডেন্টের কাছে সম্মতি নেওয়ার জন্য। এবার যদি এই মানে পার্লামেন্ট যদি না চলে, পার্লামেন্ট যদি সেশনে না থাকে, তখন কোনো একটা ইমার্জেন্সি সিচুয়েশনে যদি কোনো একটা বিল আনতে হয়, তখন প্রেসিডেন্ট একটা অর্ডিন্যান্স জারি করে। অর্ডিন্যান্স জারি করে সেই বিলটাকে চালু করিয়ে দেয়।
এবার এই অর্ডিন্যান্সটা কতদিন ভ্যালিড থাকে? এই অর্ডিন্যান্সটা ভ্যালিড থাকে হচ্ছে 6 মান্থ অ্যান্ড 6 উইকস। 6 উইকসটা কেন আর 6 মান্থসটা কেন? 6 মান্থস হচ্ছে আমরা যখন পার্লামেন্ট করবো তখন আরও ভালো করে ডিটেলে বলবো। পার্লামেন্টের যে সেশন চলে, পার্লামেন্টে 3টে সেশন চলে। এই 3টে সেশনের মধ্যে 2টো সেশনের মধ্যে সর্বাধিক, পরপর 2টো সেশনের মধ্যে সর্বাধিক 6 মাসের গ্যাপ থাকতে হবে। 6 মাসের বেশি গ্যাপ রাখা যাবে না। এবং যখন সেশনটা শুরু হবে, মানে অর্ডিন্যান্সটা জারি করে, তখন অর্ডিন্যান্স কখন জারি করে? যখন সেশনটা চলে না। এবার সেশনটা চালু হলো, সেশনটা চালু হওয়ার 6 সপ্তাহের মধ্যে ওই অর্ডিন্যান্সের যে বিলটা আনা হয়েছে সেই বিলটাকে পাস করাতে হবে। যদি বিলটা পাস হয়ে যায় দেন ফাইন, আদারওয়াইজ বিলটা ওখানে ক্যান্সেল হয়ে যায়। তাহলে যে কোনো অর্ডিন্যান্স ম্যাক্সিমাম 6 মাস 6 সপ্তাহ ভ্যালিড থাকে। এটা গেল অর্ডিন্যান্স পাওয়ার। এরপরে প্রেসিডেন্টের ভেটো পাওয়ার আছে। ভেটো পাওয়ার দেওয়া আছে। ভেটো পাওয়ারটা কি? ভেটো পাওয়ারটা হচ্ছে, আচ্ছা তার আগে বলি ভেটো পাওয়ার ক ধরনের ভেটো পাওয়ার হয়। ভেটো পাওয়ার 4 ধরনের হয়। অ্যাবসোলুট ভেটো, অ্যাবসোলুট ভেটো, সাসপেন্সিভ ভেটো, কোয়ালিফাইড ভেটো, আর 4 নম্বরে কি হয়? 4 নম্বরে হচ্ছে পকেট ভেটো। ভেটো মানে হচ্ছে যখন একটা বিল লোকসভা অ্যান্ড রাজ্যসভা, এই বিলটা এখান থেকে গিয়ে প্রেসিডেন্টের কাছে যাচ্ছে। কেন? প্রেসিডেন্টের কাছে সম্মতির জন্য যাচ্ছে, অ্যাসেন্ট, সম্মতির জন্য প্রেসিডেন্টের কাছে যাচ্ছে। ঠিক আছে? প্রেসিডেন্ট কাছে কি কি অপশন থাকে যখন একটা বিল প্রেসিডেন্টের কাছে যায়? তখন প্রেসিডেন্টের কাছে যে যে অপশন থাকে সেটা হচ্ছে সম্মতি দিয়ে দাও, সম্মতি দেবো না, বিলটা ঠিক খটকা ঠেকছে, বিলটাকে ফেরত পাঠাবো। তাহলে 3টে জিনিস বললাম। তাহলে গিভ অ্যাসেন্ট, উইথহোল্ড অ্যাসেন্ট, রিটার্ন। এই গিভ উইথহোল্ড অ্যাসেন্ট মানে সম্মতি দিল না, সেটাকে বলা হয় অ্যাবসোলুট ভেটো। যখন প্রেসিডেন্ট সম্মতি দিল না, ডিনাই করে দিল, তখন সেই বিলটা ওখানেই ডেড হয়ে যাবে। এটা দিলে বিলটা ডেড হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। সাসপেন্সিভ ভেটো কি? এটা হচ্ছে ওই যে রিটার্ন, রিটার্ন করে দিল, মানে বিলটাকে পুনরায় কনসিডার করার জন্য পাঠানো হলো। এবার এখানে একটা জিনিস জানতে হবে যে রিটার্নটা করলো প্রেসিডেন্ট, এই রিটার্নটা করার পরে বিলটা যাবে আবার ওই হাউসে যাবে, আবার হাউস থেকে আবার পাস হয়ে আবার প্রেসিডেন্টের কাছে গেল। রিটার্ন করলো, হাউসে এলো, হাউস থেকে আবার প্রেসিডেন্টের কাছে গেল। প্রেসিডেন্টকে কিন্তু এবার সম্মতি দিতেই হবে, আর প্রেসিডেন্ট ফিরিয়ে দিতে পারবে না। তাহলে এটা গেল সাসপেন্সিভ। পকেট ভেটো, পকেট ভেটোটা কি? পকেট ভেটো হচ্ছে প্রেসিডেন্টের কাছে যে গেল বিলটা, প্রেসিডেন্ট কি করলো? বিলটা নিয়ে পকেটে ঢুকিয়ে দিল। মানে পকেটে ঢোকাবে না, মানে বিলটা নিয়ে কিছু বললো না। মানে আমি ধরো তোমাকে প্রশ্ন করলাম, খেয়েছো? উত্তর নেই। আমি তোমাকে প্রশ্ন করলাম, খেয়েছো? না, ব্যাস, না মানে না, ডিরেক্টলি বলে দেবো। খেয়েছো? চুপ, কোনো উত্তর নেই। দ্যাট ইজ পকেট। তার মানে আমরা যখন পকেটে হাতটা ঢুকিয়ে দিই, পকেটে ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে দিলে এটা ভ্যানিশ হয়ে যায়, আমি তো আবার পরে বের করতে পারি। তার মানে হচ্ছে যখনই পকেট ভেটো অ্যাপ্লাই করবে, তাহলে এটা কিন্তু নট ডেট, এটা কিন্তু ডেট হবে না বিলটা, এটা মেবি রিইন্ট্রোডিউস, পরে এটা রিইন্ট্রোডিউস হতে পারে, মানে পরে বিলটা আবার এসে প্রেসিডেন্ট পাস করাতে পারে। ওকে। আর কোয়ালিফাইড ভেটোটা আমি কিন্তু বলিনি। কেন? কারণ কোয়ালিফাইড ভেটো আমাদের প্রেসিডেন্টের নেই, কোয়ালিফাইড ভেটো আমাদের প্রেসিডেন্টের নেই, এটা আমেরিকান প্রেসিডেন্টের রয়েছে। তাহলে এগুলো গেল ভেটো। ফিনান্সিয়াল পাওয়ারের মধ্যে কি কি রয়েছে? ফিনান্সিয়াল পাওয়ারটা আমি যে বললাম, ফিনান্সিয়াল পাওয়ারের মধ্যে রয়েছে মানি বিল। মানি বিল মানে যেগুলো টাকা পয়সা জড়িত যে বিলগুলো, সেই বিলগুলো যখন এই হাউসে আসবে তার আগে প্রেসিডেন্টের ইন্ট্রোডাকশান দেবে, মানে প্রেসিডেন্টের কাছ থেকে সম্মতিটা নিতে হবে। তারপরে কি যে প্রেসিডেন্ট ফিনান্স কমিশন তৈরি করতে পারে প্রতি 5 বছর অন্তর অন্তর, মানে সেন্ট্রাল স্টেটের মধ্যে যে টাকা ডিস্ট্রিবিউট হবে সেটার জন্য প্রেসিডেন্ট প্রতি 5 বছর ছাড়া ছাড়া ফিনান্স কমিশন গঠন করতে পারবে। আর আছে অ্যানুয়াল ফিনান্সিয়াল বিল, যেটাকে আমরা বাজেট বলি। অ্যাকচুয়ালি বাজেট নামটা আমাদের সংবিধানে লেখা নেই,
তার পরিবর্তে লেখা আছে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট। এই বাজেটটা প্রেসিডেন্ট লোকসভায় আনতে পারবে, ফিনান্সিয়াল পাওয়ারের মধ্যে ওটা রয়েছে। এরপরে জুডিশিয়াল পাওয়ারের মধ্যে কি রয়েছে? জুডিশিয়াল পাওয়ারের মধ্যে রয়েছে সুপ্রিম কোর্ট আর হাইকোর্টের চিফ জাস্টিস আর জাজদের অ্যাপয়েন্ট করতে পারবে। আর একটা 72 আর্টিকেলের বড় পাওয়ার দেওয়া রয়েছে, এটা হচ্ছে পারোনিং পাওয়ার দেওয়া রয়েছে, মানে কোনো আসামিকে মুক্তি দিতে পারবে বা কোনো আসামিকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়ে থাকে সেই মৃত্যুদণ্ড রদ করতে পারবে কেবলমাত্র প্রেসিডেন্ট, সেটা আছে 72-তে। আচ্ছা, এবার আমি তো এখানে এই অ্যাসেন্টের কথা বললাম, তাহলে অ্যাসেন্ট উইথহোল্ড করতে পারে, গিভ অ্যাসেন্ট আর রিটার্ন করতে পারে। কিন্তু একটা বিল, যে বিলটা হচ্ছে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল, যদি এই বিলটা প্রেসিডেন্টের কাছে যায় তাহলে প্রেসিডেন্টকে গিভ অ্যাসেন্ট, এটা 24th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে এটা অব্লিগেটরি করে দেওয়া আছে, মানে প্রেসিডেন্টকে সম্মতি দিতেই হবে, যখন কোনো অ্যামেন্ডমেন্ট বিল প্রেসিডেন্টের কাছে আসবে, মানে দুটো হাউস থেকে পাস হয়, তখন প্রেসিডেন্টকে নো অপশন, দেয়ার ইজ নো অপশন, প্রেসিডেন্ট হ্যাজ টু গিভ দি অ্যাসেন্ট। আচ্ছা, আমি এর আগে এই অর্ডিন্যান্সটা বলেছি না, অর্ডিন্যান্স, ওটার আর্টিকেল হচ্ছে 123 অর্ডিন্যান্স। এবার এই যে অর্ডিন্যান্স জারিটা, এটা অ্যাকচুয়ালি আগে কি ছিল? আগে ছিল হচ্ছে প্রেসিডেন্ট নিজের ইচ্ছাতেই অর্ডিন্যান্স জারি করতে পারত, মানে প্রেসিডেন্টের কারো অ্যাডভাইস প্রেসিডেন্টের লাগে না, প্রেসিডেন্ট তখন নিজেই করতে পারতো। এটা নিয়ে একটা দুটো অ্যামেন্ডমেন্ট আছে, দুটো অ্যামেন্ডমেন্টের মধ্যে একটা হচ্ছে 38তম অ্যামেন্ডমেন্ট, একটা আছে 38তম অ্যামেন্ডমেন্ট। 38তম অ্যামেন্ডমেন্ট বলছে যে এই অর্ডিন্যান্স জারির যে ক্ষমতা প্রেসিডেন্টকে দেওয়া হয়েছে, প্রেসিডেন্ট নিজের ইচ্ছা মতো করতে পারবে, দ্যাট ইজ বিয়ন্ড অফ জুডিশিয়াল রিভিউ। জুডিশিয়াল রিভিউটা কি? জুডিশিয়াল রিভিউটা হচ্ছে যেখানে সুপ্রিম কোর্ট, মানে কোনো একটা পার্লামেন্ট কোনো একটা বিল আনলো, যে বিলটা সংবিধানের পরিপন্থী নয়, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট সেইটার উপরে তাদের পর্যবেক্ষণটা দিতে পারে, সেই বিলটাকে রদ করতে পারে, সেটা হচ্ছে জুডিশিয়াল রিভিউ। এই জুডিশিয়াল রিভিউটা আমরা ফান্ডামেন্টাল রাইটস, আমি ক্লাসটা এখনো নেই, আমি প্রেসিডেন্টের ক্লাসটা আগে নিচ্ছি, কারণ রিসেন্টলি যেহেতু প্রেসিডেন্ট ইলেকশন হয়েছে সেই জন্য ভাবলাম যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার ক্লাসটা নিয়ে নিই। তো আমি পরে যখন ফান্ডামেন্টাল রাইটস করবো সেখানে জুডিশিয়াল রিভিউটা খুব ভালো করে ওখানে আলোচনা করবো। তো এখন মনে রাখো যে বিয়ন্ড অফ জুডিশিয়াল রিভিউ মানে প্রেসিডেন্ট নিজের ইচ্ছাতে করতে পারতো। এটা পরে 44th অ্যামেন্ডমেন্টের থ্রু দিয়ে, ঠিক আছে, 44th অ্যামেন্ডমেন্টের থ্রু দিয়ে এইটা অ্যাকচুয়ালি কোন সময় হয়েছিল? এটা অ্যাকচুয়ালি 1975, মানে ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন, যখন ন্যাশনাল এমার্জেন্সি জারি করেছিলেন, সেই সময় অ্যাকচুয়ালি এই অ্যামেন্ডমেন্টটা পার্লামেন্টে এনেছিল। এরপরে এটা 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা 78-এ এসেছে, যেটা মোরারজি দেশাইয়ের যখন ছিল, যখন অ্যাকচুয়ালি এমার্জেন্সির পরে যে সরকার পড়ে যাওয়ার পরে নতুন সরকার গঠন হয়, তখন এই 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আনা হয়েছে, যেখানে অনেক কিছু রিভার্ট করা হয়েছিল, যেটা এর আগে একটা অ্যামেন্ডমেন্ট ছিল 42nd অ্যামেন্ডমেন্ট, হ্যাঁ, যেটা আমরা মিনি কনস্টিটিউশন বলে থাকি, কারণ এখানে হিউজ চেঞ্জ করা হয়েছিল। তখন ইন্দিরা গান্ধী গভর্নমেন্ট তখন এই বিলটাতে, এই অ্যামেন্ডমেন্ট বিলে প্রচুর কিছু চেঞ্জ করে দিয়েছিল। সেই বিলটা পরের যে বিলটা আছে সেখানে অনেক কিছু রিভার্ট করা হয়, এবং এই যে জিনিসটা 38 অ্যামেন্ডমেন্টে যেটা বলেছিল যে অর্ডিন্যান্সটা প্রেসিডেন্ট নিজের ইচ্ছাতে করতে পারবে, এটা জুডিশিয়াল রিভিউয়ের বাইরে,
এটা বলেছিল ইট ইজ নট বিয়ন্ড অফ জুডিশিয়াল রিভিউ, মানে প্রেসিডেন্টের নিজস্ব এতে করতে পারবে না। আচ্ছা, এবার আমি যেটা বলছিলাম, এরপরে আর একটা আমি আর্টিকেলগুলো এবার বলে দিই একটা একটা করে, তাহলে ক্লাসটা শেষ হয়ে যাবে আর লেন্দি করবো না, ক্লাসটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। আর্টিকেলগুলো হচ্ছে 52 থেকে আর্টিকেল শুরু। 52তে আছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, মানে দেয়ার শুড বি এ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। 53 আছে হচ্ছে ইলেকশন। 54 হচ্ছে ম্যানার অফ ইলেকশন, মানে ইলেকশনের পদ্ধতিটা। এই ইলেকশনের পদ্ধতিটা আমরা আয়ারল্যান্ড থেকে বড় করি। 52 গেল, 53 গেল, 54 গেল। 55 কি আছে? 55 আছে হচ্ছে 55 আছে হচ্ছে টার্ম। 55 আছে, সরি ভুল বললাম আমি, সরি 52 প্রেসিডেন্ট। এগুলো হচ্ছে না লিখলে একটু গন্ডগোল হয়ে যায়। এটা হচ্ছে এক্সিকিউটিভ পাওয়ার। 53 পর 54, 54 হচ্ছে ইলেকশন, এটা হচ্ছে ম্যানার অফ ইলেকশন। 56 হচ্ছে টার্ম। 57 হচ্ছে রি ইলেকশন। এই রি ইলেকশনে একটা ক্যান্ডিডেট যতবার খুশি দাঁড়াতে পারে, মানে সে সাপোজ দুবার প্রেসিডেন্ট হয়ে গেছে, সে দাঁড়াতে পারে, কিন্তু এটা ইউএসএতে একটা ক্যান্ডিডেট দুবারের বেশি প্রেসিডেন্ট হতে পারে না। 57 রি ইলেকশন। 58 কি আছে? 58 আছে কোয়ালিফিকেশন, আচ্ছা লিখছি না। 58 কোয়ালিফিকেশন আছে। 59 আছে প্রেসিডেন্টস অফিস। 60 আছে হচ্ছে ওথ। 61 আছে ইমপিচমেন্ট। তারপরে ইম্পর্টেন্ট আর্টিকেলসগুলো আমি শুধু বলছি এখানে। 62 আছে ওই যে ফাঁকা যদি পূরণ জায়গা হয় তখন সেটাকে পূরণ করতে হবে, টু ফিল ভ্যাকেন্সি। 72 আমি বলেছি পারনিং পাওয়ার, যেটা মৃত্যুদণ্ডকে রদ করতে পারে। আর এখানে ইম্পর্টেন্ট পাওয়ারের মধ্যে রয়েছে 123 আমি বললাম অর্ডিন্যান্স পাওয়ার। আর একটা ইম্পর্টেন্ট পাওয়ার আছে 143, যেটা প্রেসিডেন্টের যদি লিগাল কোনো ম্যাটারে কনসাল্ট লাগে, সাহায্য লাগে, তখন প্রেসিডেন্টকে প্রেসিডেন্ট কার সাথে কনসাল্ট করতে পারে? প্রেসিডেন্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার সাথে কনসাল্ট করতে পারে। এই গেল 143 পাওয়ারটা। এই গেল প্রেসিডেন্টের ক্ষমতা। আমি মোটামুটি চেষ্টা করেছি তোমাদেরকে বেসিক যে কনসেপ্টটা ক্লিয়ার করা, মানে প্রেসিডেন্ট সম্পর্কে যে সমস্ত ধারণাগুলো জানা দরকার সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করেছি। এরপরে তোমাদের যদি আরও কিছু জানার প্রয়োজন হয় ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি চেষ্টা করবো তোমাদের উত্তর দেওয়ার। আর তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ টাটা।